কৃষি ভূগোলের অগ্রগতি ও বিকাশ। বস্তুতপক্ষে ভূগোলের একটি শাখা হিসাবে কৃষি ভূগোলের উৎপত্তি লাভ এবং তা ভূগোল শাস্ত্রের জনপ্রিয়তা অর্জন খুব বেশি পুরনো দিনের কথা নয়। অর্থাৎ ভূগোলের বিভিন্ন শাখা প্রশাখার মধ্যে কৃষি ভূগোলের অগ্রগতি ও বিকাশ অতি সাম্প্রতিক একটি ঘটনা প্রবাহ। তো আজকের আলোচনায় দেখা যাক যে কৃষি ভূগোল কিভাবে ভূগোল শাস্ত্রের একটি শাখা হিসাবে বিকাশ লাভ করেছে, বা বলা বাহুল্য কৃষি একটি স্বতন্ত্র বিষয়। ভৌগোলিকেরা কৃষি সংক্রান্ত গবেষণায় কিভাবে নিজেদেরকে নিযুক্ত করেছেন এবং তা থেকে তাদের গবেষণালব্ধ জ্ঞান এবং ভৌগোলিক পরিবেশের উপর কৃষির যে চিরাচরিত প্রভাব, তা থেকে ভৌগোলিকেরা কৃষি সম্পর্কে কিভাবে সমাজে এবং ভূগোল শাস্ত্রে বিশেষত ভূগোল চর্চায় অবদান রেখেছেন, তাই মূলত কৃষি ভূগোলের অগ্রগতির বা বিকাশের ইতিহাস। প্রথমে আসা যাক কৃষির সংজ্ঞায়। কৃষি কাকে বলা হয়? কৃষিকাজ মানুষের প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্যতম একটি কর্মকাণ্ড, বা বলা ভালো প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ এর মূল ভিত্তি হল কৃষি। কৃষির থেকেই প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপের ধারণার উদ্ভব। প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ কাকে বলা হয়? যে সমস্ত ক্রিয়াকলাপ প্রকৃতির সঙ্গে মানুষের অ্যাটাচমেন্টের মাধ্যমে বা প্রকৃতির থেকে মানুষ সরাসরি যে সমস্ত ক্রিয়াকলাপের সম্পদ আহরণ করে, তাকেই বলা যায় প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ। অধ্যাপক জিমারম্যানের মতে কৃষিকাজ মানুষের এক বিশেষ ধরনের অর্থনৈতিক প্রচেষ্টা ও একটি উৎপাদনমুখী কাজ। প্রকৃতির আপন নিয়মে উদ্ভিদ ও প্রাণীজগতের যে জন্ম ও বৃদ্ধি, স্থায়ীভাবে বসবাসকারী মানুষ যখন তার সুযোগ নিয়ে নিজের প্রয়োজন মেটাতে সক্ষম হয়, সেই আহরণধর্মী ভূমিকেন্দ্রিক উন্নয়নমুখী কর্মকাণ্ডকে কৃষি বা চাষ বা আবাদ বলে। পশুপালন, উদ্ভিদের রক্ষণাবেক্ষণ, বন সৃজন, জলসেচ, মৎস্য প্রতিপালন, পশম উৎপাদন, এমনকি জলে সার মিশ্রিত করে মৃত্তিকাবিহীন চাষ বা হাইড্রোপনিক্স কৃষির অন্তর্গত। অর্থাৎ ব্যাপক অর্থে কৃষির অন্তর্গত অনেকগুলি কর্মকাণ্ড। শুধুমাত্র কৃষিকাজ বা নয়, তার সঙ্গে রয়েছে উদ্ভিদের রক্ষণাবেক্ষণ, পশুপালন, বনভূমি সৃজন, জলসেচ, মাছ চাষ এবং হাইড্রোপনিক্স। এগুলি সবগুলোই ব্যাপক অর্থে কৃষির অন্তর্গত। ওয়াটসন মনে করেন যে শুধু মৃত্তিকার উপযুক্ত ব্যবহারের মধ্যে কৃষিকাজ সীমাবদ্ধ নয়, কৃষির বৃহত্তর সীমার মধ্যে শস্য উৎপাদন এবং পশুচারণ ও অন্তর্গত। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফাও এর মতে মৎস্য বনজ সম্পদ আহরণ কৃষিকাজের অন্তর্গত। কৃষি ভূগোল কিভাবে আসলো? আমরা কৃষিকাজ এর সংজ্ঞা শিখলাম, কৃষি ভূগোলের সংজ্ঞা দিচ্ছে এবার। সাধারণভাবে সামাজিক বিজ্ঞান, কৃষি অর্থনীতি ও কৃষি বিজ্ঞানের সমন্বয় হচ্ছে কৃষি ভূগোল। ব্যুৎপত্তিগতভাবে কৃষি ভূগোল হল উদ্ভিদ ও প্রাণীর বশীকরণের বিজ্ঞান। বশীকরণ কাকে বলা হয়? অর্থাৎ যে প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষের চাষের আওতায় এসেছিল বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী, বিশেষত উদ্ভিদকে বশীকরণ, অর্থাৎ ধান, পাট, গম প্রভৃতিকে মানুষ যে পদ্ধতিতে বা যে প্রক্রিয়ায় নিজেদের দখলীভুক্ত করে চাষাবাদের কৌশল আবিষ্কার করেছিল, মূলত এগুলো সমস্তই প্রাকৃতিক উপকরণ বা প্রাকৃতিক সম্পদ বা বন্য, সোজা কথায় ওয়াইল্ড প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস, তাকে মানুষ বশীকরণ করেছে বা ডোমেস্টিকেশন করেছে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে, তাতেই কৃষির উৎপত্তি বা কৃষির জয়গানের সূত্রপাত ঘটেছিল। আজ থেকে প্রায় 10,000 বছর আগে দক্ষিণ পশ্চিম এশিয়ায় প্রথম কৃষিকাজের সূত্রপাত ঘটে। কৃষি হচ্ছে কৃষি ভূগোলের মূল প্রতিপাদ্য বিষয়, আর ভূগোল হচ্ছে সেই পথ বা মাধ্যম যা এই বিষয়বস্তুকে বিভিন্ন দৃষ্টিকোণ বা দৃষ্টিভঙ্গি বা অনুসন্ধান কাজে সাহায্য করে। সর্বজনীন দৃষ্টিকোণ থেকে বলা যায়, ভূবিজ্ঞানের যে শাখায় বিশ্বের যাবতীয় কৃষি বিষয়ে কর্মকাণ্ড ও এর সম্পর্কিত বিভিন্ন উপাত্তের আলোচনা, পর্যালোচনা ও ব্যাখ্যা বিশ্লেষণ স্থান পায়, তাই কৃষি ভূগোল। ম্যাকার্টি নামক জনৈক ভৌগোলিক বলেছেন, ভূবিজ্ঞানের যে শাখা শস্য ও প্রাণী নিয়ে পুরোপুরি আলোচনা করে, তাই হল কৃষি বিজ্ঞান। উইলিয়াম স্মিথ বলেছেন, কৃষি ভূগোল এমন একটি বিষয় যা কোনো স্থানে কৃষি জীবন বিশ্লেষণ করে। ভারতীয় ভৌগোলিক ব্রজভূষণ সিংহের মতে কৃষি ভূগোল হচ্ছে একটি সুশৃঙ্খল বিজ্ঞান যা শস্যের বিস্তার, উৎপাদন, অবস্থান ও শস্যের বিভিন্নতা নিয়ে আলোচনা করে। অর্থাৎ ব্রজভূষণ সিংহের পরিভাষায় ভৌগোলিকদের কাজ হচ্ছে কৃষির স্প্যাশিয়াল বা স্থানিক বন্টন সম্পর্কে
আলোচনা করা। রিটসের মতে কৃষি ভূগোল হচ্ছে এমন একটি শাস্ত্র যা কৃষিজ বৈশিষ্ট্যের আঞ্চলিক পার্থক্য ও তাদের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করে। চিমারম্যান বিশিষ্ট সম্পদ ভৌগোলিক বলেছেন, কৃষি ভূগোল মূলত মানুষ কর্তৃক ব্যবহৃত ভূমিতে পশুপালন, মৎস্য চাষ, শস্য উৎপাদন, তন্তু চাষ ও সেচ কার্য আলোচনা করে। ভারতীয় ভৌগোলিক বিএস নেগির ভাষায় ভূগোল বিজ্ঞানের যে শাখা মানুষের প্রাথমিক পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করে তাই হল কৃষি ভূগোল। মোহাম্মদ শফি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট ভৌগোলিক, তিনি বলছেন, এগ্রিকালচারাল জিওগ্রাফি ইজ দ্য স্টাডি অব এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস অব পিপল। সাইমনের মতে স্থলভাগে মানুষের পশুপালনই হল কৃষি ভূগোল আলোচনার ভিত্তি। সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে কৃষি ভূগোলের সংজ্ঞায় বলা যায়, বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নতির সাথে সাথে কোনো সংজ্ঞাই এর নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ থাকতে পারে না। যেহেতু কৃষির উন্নতি ঘটছে, ভূগোল একটি গতিশীল বিষয়, তাই কোনো সংজ্ঞাই সার্বজনীন নয়। তবে সোজা কথায় বলা যায়, কৃষি ভূগোল হচ্ছে ভৌগোলিক কর্তৃক ভৌগোলিকদের দ্বারা কৃষি সম্পর্কিত আলোচনা ও গবেষণার বিশ্লেষণ। এবার দেখা যায় কিভাবে ঐতিহাসিক কাল থেকে কৃষি ভূগোলের ভিত্তি স্থাপিত হয়েছিল। প্রথম প্রামাণ্য যে ভৌগোলিক যার লেখায় কৃষি ভূগোলের ছোঁয়া বা আঁচ লক্ষ্য করা গিয়েছিল তিনি হচ্ছেন আর্থার ইয়াং। 1770 সালে তার কৃষি সংক্রান্ত গবেষণাপত্র এনভায়রনমেন্ট অ্যান্ড ক্রপিং প্যাটার্নস ইন ইংল্যান্ড প্রকাশিত হয়। তিনি ইংল্যান্ডের পরিপ্রেক্ষিতে কৃষি ভূগোলের ঐতিহাসিক উত্থান ব্যাখ্যা করেছেন এবং এটি প্রথম প্রামাণ্য দলিল যেখানে শস্য উৎপাদনের সঙ্গে আবহাওয়া ও জলবায়ু তথা প্রাকৃতিক পরিবেশের সম্পর্ক বিশ্লেষণ স্থান পেয়েছিল। পরবর্তীকালে আলেকজান্ডার ভন হামবোল্ট 1807 সালে তার ল্যান্ড ইউজ ইন কিউবা অ্যান্ড সাউথ আমেরিকা প্রকাশ লাভ করে। অর্থাৎ প্রায় 40 বছর পর, আর্থার ইয়াং এর 40 বছর পর আলেকজান্ডার ভন হামবোল্টের লেখনীতে কৃষিকাজ সম্পর্কে আলোচনা স্থান পায় বা বলা বাহুল্য ভৌগোলিক কর্তৃক কৃষি সম্পর্কে আলোচনা লক্ষ্য করা যায়। এরপরে যিনি অবদান রাখেন জন ভন থুনেন, আমরা তার এগ্রিকালচার ল্যান্ড ইউজ মডেল পড়ে থাকি। তিনি অর্থাৎ ভন থুনেন 1826 সালে ইউরোপের ভূমি ব্যবহার নীতি ব্যাখ্যা করতে গিয়ে কৃষি জমির ব্যবহার ব্যাখ্যা করেছিলেন, কিভাবে বাজার থেকে দূরবর্তী স্থানে বিভিন্ন প্রকৃতির কৃষিকাজের বা কৃষিভূমির বিকাশ হয় তা তিনি তার তত্ত্বে ব্যাখ্যা করেছিলেন। ক্রোজামস্কি 1911 সালে সায়েন্টিফিক পজিশন অব এগ্রিকালচারাল জিওগ্রাফি তার এই গ্রন্থ প্রকাশ লাভ 1911 সালে, অর্থাৎ জন ভন থুনেনের প্রায় 100 বছর পর তার লেখায় প্রথম কৃষি ভূগোলের কথা ব্যাখ্যা হয়, কারণ তার গ্রন্থের নাম ছিল সায়েন্টিফিক পজিশন অব এগ্রিকালচারাল জিওগ্রাফি। জোনাসন 1926 এগ্রিকালচারাল রিজিয়নস অব ইউরোপ। এই সময় 1911 সালের পর থেকে ভৌগোলিকদের চর্চায় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মহাদেশের কৃষি অঞ্চল সম্পর্কে গবেষণা স্থান পেতে থাকে, যাকে আমরা বলতে পারি এগ্রিকালচারাল রিজিওনালাইজেশন বা রিজিওনালাইজেশন স্কিম অন দ্য বেসিস অব এগ্রিকালচারাল production or agricultural land use model or agricultural activities that was started by Jonathan in 1926. এরপরে 1926 সালে বেকারের এগ্রিকালচারাল রিজিয়নস অব নর্থ আমেরিকা সিমিলার স্টাইল একই পদ্ধতিতে প্রকাশ লাভ করে, অর্থাৎ ভৌগোলিকরা কৃষি অঞ্চল সম্পর্কে গবেষণা করতে শুরু করেন। এগ্রিকালচারাল ল্যান্ড ইউজ মডেল, এগ্রিকালচারাল ক্রপ রিজিয়নস ইত্যাদি ইত্যাদি। জনস 1918 সালে প্রকাশ করেন এগ্রিকালচারাল রিজিয়নস অব সাউথ আমেরিকা। সুতরাং 1926 থেকে 28 সালের মধ্যেই এগ্রিকালচারাল রিজিয়নস অব ইউরোপ, এগ্রিকালচারাল রিজিয়নস অব নর্থ আমেরিকা, এগ্রিকালচারাল রিজিয়নস অব সাউথ আমেরিকা, এই অর্থাৎ এই 3টি মহাদেশের কৃষি অঞ্চল সম্পর্কে গবেষণা বা পুস্তক প্রকাশ লাভ করে। গ্রিফিথ টেলর 1930 সালে এগ্রিকালচারাল রিজিয়নস অব অস্ট্রেলিয়া প্রকাশ করেন। ভালকেনবার্গ 1931 সালে এগ্রিকালচারাল রিজিয়নস অব এশিয়া প্রকাশ করেন, অর্থাৎ 5টি মহাদেশের ভূমি ব্যবহার সম্পর্কে আলোচনা বা কৃষি অঞ্চল সম্পর্কে আলোচনা
পুস্তক আকারে প্রকাশ লাভ করে বা তাদের গবেষণা প্রকাশিত হয়। ফলে কৃষি ভূগোলের ঐতিহাসিক উত্থান ঘটে, কৃষি ভৌগোলিকদের আলোচনায় অন্যতম জায়গা করে নেয়। এবার দেখা যাক পৃথিবীর মধ্যে কৃষি ভূগোলে ভারতের অগ্রগতি কিভাবে হয়। ভারতে মূলত কৃষি ভূগোলের অগ্রগতি ঘটেছিল এস.কে. গোপালন, বি.এন. মুখার্জি, সি.ডি. দেশপান্ডে, পি. দয়াল, এ.বি. মুখার্জি, মোহাম্মদ শফি, এস.এন. মিশ্রা এবং অন্যান্য গবেষকদের হাত ধরে। ভারতের ভৌগোলিকেরা কৃষি অঞ্চলের শনাক্তকরণের আগে প্রথম যে কাজটি করেছিলেন তা হচ্ছে ল্যান্ড ইউটিলাইজেশন, এগ্রিকালচারাল প্ল্যানিং, অর্থাৎ কৃষি অঞ্চল সম্পর্কে, কৃষি অঞ্চলের পরিবর্তে কৃষির ভূমি ব্যবহার নীতি সম্পর্কে তারা পরিকল্পিত অঞ্চলের ধারণা প্রকাশ করেন। এক হিসাবে এ সময় উল্লেখযোগ্য অবদান রাখেন আর.পি. মিশ্রা 1969, রেড্ডি, এন.বি.কে, নূর মোহাম্মদ, ভিতাল রেড্ডি, মাজিদ হাসান, আর.বি. মন্ডল, এস.পি. চ্যাটার্জি, মোহাম্মদ রফিউল্লাহ, এন.আর. চৌধুরী এবং বি.এন. সিনহা। ভারতে 1961 সালে মোহাম্মদ শফি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত ভৌগোলিক, তিনি ল্যান্ড ইউটিলাইজেশন ইন ইস্টার্ন উত্তরপ্রদেশ তার গবেষণা গ্রন্থ প্রকাশ করেন। অর্থাৎ কৃষি ভূগোলের সূত্রপাতের ইঙ্গিত মেলে মোহাম্মদ শফির বলিষ্ঠ লেখনীতে 1961-এ। সুতরাং 1961 সালে ভারতে কৃষি ভূগোলের সূত্রপাত হয়েছে বলে ধরে নেওয়া যেতে পারে। অন্যান্য অনেকেই সবুজ বিপ্লবের সুফল কুফল বা সবুজ বিপ্লবের পটভূমিকায় অন্যান্য ভৌগোলিকেরা গবেষণা পত্র প্রকাশ করে থাকেন যখন সবুজ বিপ্লব সম্পন্ন হয়ে যায়। 1974 সালে জাসবীর সিং অ্যান এগ্রিকালচারাল অ্যাটলাস অব হরিয়ানা, অধ্যাপক জাসবীর সিং এর তত্ত্বাবধানে প্রকাশ লাভ করে অ্যান এগ্রিকালচারাল অ্যাটলাস অব হরিয়ানা। 1979 সালে মাজিদ হাসানের লেখা বিখ্যাত গ্রন্থ এগ্রিকালচারাল জিওগ্রাফি প্রকাশ লাভ করে। অর্থাৎ কোন একটি প্রামাণ্য গ্রন্থ হিসাবে কৃষি ভূগোল নামে, এগ্রিকালচারাল জিওগ্রাফি নামে প্রথম বই প্রকাশ লাভ করে 1979 সালে, আজ থেকে 4 দশক আগে। 1990 সালে জাসবীর সিং এবং এস.এস. ধিলন কর্তৃক প্রকাশিত হয় আরেকটি গ্রন্থ এগ্রিকালচারাল জিওগ্রাফি। অর্থাৎ মোহাম্মদ শফি 1961 যেটা শুরু করেছিলেন, 1979-এ তা কৃষি ভূগোল গ্রন্থ হিসাবে প্রকাশ লাভ করে। এরপর থেকে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কৃষি ভূগোল একটি স্বতন্ত্র, একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে ভৌগোলিকদের কাছে আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়ায়। এবার আসা যাক কৃষি ভূগোলের দৃষ্টিভঙ্গি। কৃষি ভূগোল বা এগ্রিকালচারাল জিওগ্রাফি কি অ্যাপ্রোচ বা কি দৃষ্টিভঙ্গিতে অধ্যয়ন করা হয়ে থাকে। বিভিন্ন দৃষ্টিভঙ্গির কথা এখানে আলোচনা করা হবে। প্রথমেই আসা যাক পরিবেশগত বা নিয়ন্ত্রণবাদী দৃষ্টিভঙ্গি। প্রকৃতপক্ষে পরিবেশগত নিয়ন্ত্রণবাদ বা সাধারণ কথা নিয়ন্ত্রণবাদ বলতে বোঝায় প্রাকৃতিক পরিবেশের প্রাধান্য। অর্থাৎ যে দৃষ্টিভঙ্গিতে প্রাকৃতিক পরিবেশকে প্রাধান্য দিয়ে অন্যান্য আর্থসামাজিক ক্রিয়াকলাপের বিশ্লেষণ করা হয়ে থাকে তাকে নিয়ন্ত্রণবাদ বা পরিবেশগত নিয়ন্ত্রণবাদ বা ডিটারমিনিজম বলা হয়। কৃষি ভূগোলে এই দৃষ্টিভঙ্গির যারা সমর্থক ছিলেন তাদের মধ্যে অন্তত হচ্ছে ক্লেক্স। 1942 সালে তিনি কৃষি ভূগোলে পরিবেশগত নিয়ন্ত্রণবাদের কথা বলেন। অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ কৃষির সাফল্যের মূল জীবনকাঠি এবং প্রাকৃতিক পরিবেশের পরিপ্রেক্ষিতেই কৃষিকাজের ধরনকে ব্যাখ্যা করতে হবে। এই যে দৃষ্টিভঙ্গি তাই হল কৃষি ভূগোলের পরিবেশগত বা নিয়ন্ত্রণবাদী দৃষ্টিভঙ্গি। এখানে কিভাবে আলোচনা করা হয়? প্রাকৃতিক পরিবেশ যার উপাদানগুলি হচ্ছে মৃত্তিকা, বৃষ্টিপাত, ভূমির ঢাল, তাপমাত্রা, সূর্যালোক এবং মানবিক উপাদান। অর্থাৎ মৃত্তিকা, বৃষ্টিপাত, ভূমির ঢাল, তাপমাত্রা এবং সূর্যালোক এই প্রাকৃতিক পরিবেশের পরিপ্রেক্ষিতে মানবিক উপাদান বলতে বোঝানো হয়েছে মানুষের চাহিদা, মানুষের বিভিন্ন প্রকৃতির কৃষির সঙ্গে সম্পর্কিত ক্রিয়াকলাপ। প্রাকৃতিক পরিবেশের সঙ্গে যদি মানবিক উপাদানের সংযোগ না ঘটে তাহলে কখনোই কৃষিকাজ সাফল্য লাভ করতে পারে না। অর্থাৎ মানুষের চাহিদা এবং মানুষের প্রকৃতির সঙ্গে প্রতিক্রিয়া, এর ভিত্তিতেই প্রাকৃতিক পরিবেশে কৃষির আলোচনা সম্ভবপর হয় বা কৃষির সাফল্য সম্ভবপর হয়। সুতরাং মৃত্তিকা, বৃষ্টিপাত, ভূমির ঢাল, তাপমাত্রা, সূর্যালোক এবং মানবিক উপাদান এর প্রভাবেই আসে কৃষির সাফল্য। এই যে দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে কৃষি ভূগোলের পরিবেশগত বা নিয়ন্ত্রণবাদী দৃষ্টিভঙ্গি। এরপরে আসা যাক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি, ইকোনমিক অ্যাপ্রোচ। পরিবেশগত মতবাদের বিরোধী মত, অর্থাৎ যেখানে পরিবেশকে অতি সক্রিয় না ব্যাখ্যা করে পরিবেশের বাইরেও
যেখানে কৃষকের অর্থনৈতিক সচ্ছলতাকে বিবেচনা করা হয় এবং কৃষির সাফল্যের সূচক বলে মনে করা হয়, এই দৃষ্টিভঙ্গির সমর্থককে হচ্ছে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির সমর্থক। সায়ার 1979-এ অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির কথা বলেন। অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি কিভাবে হয়? আর্থিক বিনিয়োগ, চাহিদা, উন্নত বীজ, রাসায়নিক সার, এগুলি সবই অর্থনৈতিক উন্নতি নির্ভর। অর্থাৎ কৃষিতে আর্থিক বিনিয়োগ চাই, কৃষিকাজ হবে চাহিদা নির্ভর। শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশ অনুকূল বলেই কৃষি হবে সফল লাভ করে তা নয়, এর জন্য চাই চাহিদা, কৃষিজাত ফসলের চাহিদা। যেখানে চাহিদা আছে সেখানেই তার চাষ সম্ভব, চাহিদা না থাকলে চাষ করে লাভ কি? উন্নত বীজ প্রয়োজন, যা সবুজ বিপ্লবের পর হাই ইয়েল্ডিং ভ্যারাইটিস নামে পরিচিতি লাভ করে। রাসায়নিক সার প্রয়োজন জলসেচ কৃষির সাফল্যের জন্য, যা বর্তমানে খুবই প্রয়োজন। এছাড়া প্রয়োজন কৃষির যান্ত্রিকীকরণ অর্থাৎ এগ্রিকালচারাল মেকানাইজেশন, যেখানে যন্ত্র নির্ভর কৃষি হবে, মনুষ্য শ্রম বা পশু শ্রম নির্ভর নয় শুধুমাত্র। সামাজিক মর্যাদা, কৃষিকাজকে সামাজিক মর্যাদা সম্পন্ন হবে। বিশেষত কৃষকের সামাজিক মর্যাদা থাকা চাই। আমাদের সমাজে, বিশেষ করে ভারতীয় সমাজে বা এশিয়ার বিভিন্ন দেশে কৃষকরা নিম্ন মর্যাদা লাভ করে থাকে, কিন্তু তা কখনোই কৃষির সাফল্যের চাবিকাঠি হতে পারে না। অনিচ্ছা বা ইচ্ছার বিরুদ্ধে মানুষ কৃষি কাজকে পেশা হিসেবে গ্রহণ করে, যা কখনোই কাম্য নয়। যদি তার সামাজিক মর্যাদা স্থাপিত হয় তাহলে কৃষির সাফল্য সম্ভব। এবং কৃষকের গুণমান, কৃষককে শিক্ষিত হতে হবে, কৃষককে সবকিছু বোঝার বা জানার ক্ষমতা থাকতে হবে, তাহলেই সেখানকার কৃষির সাফল্য লাভ করবে। এই হচ্ছে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য, যেখানে প্রাকৃতিক পরিবেশের বাইরেও অনেক কিছু রয়েছে যা কৃষির সাফল্যকে চিহ্নিত করতে পারে। এরপর আসা যায় আঞ্চলিক দৃষ্টিভঙ্গিতে। আমরা অঞ্চল বলতে বুঝি প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশের সমধর্মিতা, যেটা কৃষির ক্ষেত্রেও কৃষির সাফল্যকেও সূচিত করে থাকে। সমর্থকরা হচ্ছে বেকার, হুইটলিসি, উইভার। প্রাকৃতিক অঞ্চল, অর্থনৈতিক অঞ্চল। অঞ্চল কি কি? প্রাকৃতিক অঞ্চল হতে পারে, অর্থনৈতিক অঞ্চল হতে পারে, সাংস্কৃতিক অঞ্চল, বিশেষ অঞ্চল। বিশেষ অঞ্চলকে আমরা প্ল্যানিং রিজিয়ন বলতে পারি, পরিকল্পিত অঞ্চল, যেমন দামোদর উপত্যকা পরিকল্পনা অঞ্চল। সাংস্কৃতিক অঞ্চল ভাষা অঞ্চল হতে পারে, ধর্মীয় অঞ্চল হতে পারে। অর্থনৈতিক অঞ্চল, অর্থনৈতিক অঞ্চলের একটি হচ্ছে কৃষি অঞ্চল, যেমন ক্রপ কম্বিনেশন রিজিয়ন্স। কৃষির উপযোগী উপাদানের সমধর্মিতা, এবং যেমন উদাহরণ হতে পারে মৃত্তিকা, ভূমির প্রকৃতি প্রভৃতি। প্রণালীবদ্ধ দৃষ্টিভঙ্গি বা সিস্টেমেটিক অ্যাপ্রোচ বলতে বোঝায় যা সাধারণ বা সার্বিক দৃষ্টিভঙ্গি, অর্থাৎ যেখানে কোনো কিছুর জন্য নিয়ম বা সূত্র প্রতিষ্ঠিত হয়। নিয়ম বা সূত্র বলতে বোঝায় কৃষির সাফল্য সবসময় প্রাকৃতিক বা অর্থনৈতিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত নয়, সুতরাং এর একটি সূত্র বা নিয়মের অধীনে হয়ে থাকে। সাধারণত প্রণালীর অন্তর্গত তিনটি বিষয় হচ্ছে ইনপুট, প্রসেস, আউটপুট, বা ইনপুট আর স্টিমুলা, তার থেকে সিস্টেম এবং আউটপুট। কৃষি ভূগোলের দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে তা কিরকম? স্টিমুলাস হচ্ছে এখানে কৃষির প্রাকৃতিক পরিবেশ, সিস্টেম হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিবেশ, এবং আউটপুট হচ্ছে উৎপাদনের চাহিদা পূরণ। অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ কৃষির প্রাথমিক ভিত্তি, যা স্টিমুলাস হিসেবে কাজ করে। তার সঙ্গে প্রয়োজন অর্থনৈতিক ও সামাজিক পরিবেশ, অর্থাৎ জলসেচ, সার প্রয়োগ, চাহিদা প্রভৃতি, এবং সর্বশেষ হচ্ছে তার থেকে যে আউটপুট হয় তা হচ্ছে উৎপাদন ও চাহিদা। কৃষিকে যখন এই তিনটি দৃষ্টিভঙ্গিতে স্টিমুলাস, সিস্টেম এবং আউটপুট এই নিরিখে ব্যাখ্যা করা হয় কৃষি ভূগোলকে, তখন তাকে বলা হয় প্রণালীবদ্ধ দৃষ্টিভঙ্গি। এটি একটি সূত্রের মতো। কৃষি ভূগোলে এরপর আসা যাক বাস্তুতান্ত্রিক দৃষ্টিভঙ্গি। প্রাণী উদ্ভিদের আন্তঃসম্পর্ক আলোচনা করে প্রাকৃতিক পরিবেশের পরিপ্রেক্ষিতে। এই দৃষ্টিভঙ্গিতে পরিবেশের পরম্পরায় বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর ডোমেস্টিকেশন রচিত হয়, যার সূত্রপাত হয়েছিল প্রায় 10,000 বছর আগে। কিরকম? একই রকম বাস্তু পরিবেশ, তার থেকে একই রকমের কৃষি, অর্থাৎ সিমিলার ইকোলজিক্যাল এনভায়রনমেন্ট থেকে সিমিলার টাইপ অফ এগ্রিকালচার। আবার পরিবর্তনশীল যদি পরিবেশ হয়, অর্থাৎ
বাস্তুতান্ত্রিক অঞ্চলে যদি পরিবর্তন হয় তা থেকে হয়ে থাকে পরিবর্তনশীল কৃষি, এবং এর দুই তো মিলিত প্রভাত হচ্ছে বাস্তুতান্ত্রিক দৃষ্টিভঙ্গি। অর্থাৎ সিমিলার এনভায়রনমেন্ট লিডস সিমিলার টাইপ অফ এগ্রিকালচার, ডিফারেন্সিয়াল এনভায়রনমেন্ট লিডস ডিফারেন্ট টাইপ অফ এগ্রিকালচার, and combination of these two is called ecological approach. এবার আচরণবাদী দৃষ্টিভঙ্গি। আচরণ কথার অর্থ হচ্ছে বিহেভিয়ার। এখানে যে উপাদানগুলিকে বিবেচনা করা হয়, পরিবেশ, তার থেকে প্রতিচ্ছবি বা ইমেজ, তার থেকে আসা আচরণ। এরা আবার উভমুখী, আচরণ থেকে হয় প্রতিচ্ছবি, প্রতিচ্ছবি থেকে হয় পরিবেশ। এই চক্রাকার যে মডেল, তাই হচ্ছে কৃষি ভূগোলের আচরণবাদী দৃষ্টিভঙ্গি। সুতরাং কৃষি ভূগোল সম্পর্কে আলোচনা এখানেই শেষ করছি।